সর্বস্ব দিয়েও মালয়েশিয়া যেতে ব্যর্থ ৩০,০০০ বাংলাদেশি। এজেন্সির পকেটে ১৫০০ কোটি টাকা। আটকে পড়া শ্রমিকদের পাঠাতে ঢাকার চিঠির জবাব নেই কুয়ালালামপুরের। এয়ারবাস না বোয়িং, কোনটিকে বেছে নেবে বাংলাদেশ? চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। দ্বিতীয় ধাপের মূল্যায়নে এগিয়ে ইউরোপীয় কোম্পানি, তদবিরে ঢাকায় বোয়িংয়ের প্রতিনিধি। এনবিআরের হয়রানি সহ বহুমুখী সংকটে জর্জরিত তৈরি পোশাক শিল্প। বাজেট উৎসে কর কমানোর দাবি। ডলার সংকট কাটাতে রপ্তানিমুখী খাতে কর সুবিধা বাড়ানোর পরামর্শ। পদ্মা সেতু প্রকল্পের জমি ব্যক্তিগত দেখিয়ে ৭ কোটি টাকা লোপাট। জড়িত জ্যেষ্ঠ সহকারী সচিবকে নামে মাত্র শাস্তি। বেনাপোল মোংলা যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু। এবং চট্টগ্রামে গ্রিনশিপ ব্রেকিং ইয়ার্ডে আসার আলো, জাহাজ পাঠাতে আগ্রহ বাড়ছে বিদেশিদের। বাড়বে কর্মসংস্থান। পরিদর্শন করে সহায়তার আশ্বাস আইএমও মহাসচিবের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। স্বপ্নভঙ্গের আর্তনাদ দেখার নেই যেন কেউ। সর্বস্ব দিয়েও মালয়েশিয়া যেতে পারলেন না প্রায় ৩০,০০০ বাংলাদেশি। বিমানবন্দরের দিন পেরিয়ে রাত ভর অপেক্ষার পর এক বুক হতাশার ক্ষোভ নিয়ে ফিরে গেছেন সবাই। সরকারের কাছে সমস্যা সমাধানের আবেদন ভুক্তভোগীদের। ৫.৫ লাখ আর এই যাবত মধ্যে বাড়িতে ৩০,০০০, এটা শেষ। এখন বর্তমানে এখন এন্ট্রি পকেট বলতে ভুল হবে। ব্যাংক লোন আর ফসলি জমি বন্ধক রেখে মালয়েশিয়া যাওয়ার স্বপ্নভঙ্গের কান্না জয়পুরহাটের মোহাম্মদ ফেরদৌসের। গত ৪ দিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই অপেক্ষা করছেন। সবকিছু ঠিকঠাক থাকলেও মেলেনে সোনার হরিণ বিমানের টিকিট। এক যদি হেল্প করতে পারে সেটা হলো বাংলাদেশ সরকার, এছাড়া আমাদের আর কেউ দেখবে না। তার মতো আরেক ভুক্তভোগী গোপালগঞ্জের শাহজান মুন্সি। মালয়েশিয়ায় যেতে না পারায় তার কপালেও চিন্তার ভাঁজ। আজ টিকিট হবে, কাইল হবে, এইভাবে হয়ে আমাকে বসাই রাখছে। শুক্রবার রাত 12টায় শেষ হয় মালয়েশিয়ার কাঙ্ক্ষিত শ্রমবাজার। শেষ দিনে কুয়ালালামপুরের ফ্লাইট ধরতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমান হাজার হাজার কর্মী। টিকিট ছাড়াই এজেন্সির আশ্বাসে বিমানবন্দরে এসে ফিরে যান এক বুক হতাশা নিয়ে। আমরা এই টাকাগুলো আমরা কিভাবে পরিশোধ করব, এটাই আমরা এখন দুশ্চিন্তা। 4 দিন না খায় এই ঢাকা শহরে পড়ে আছে। প্রায় ৩০,০০০ কর্মী মালয়েশিয়া যেতে না পারার বিষয়ে বাইরা মহাসচিব জানান, রিক্রুটিং এজেন্সি সহ সার্বিক অব্যবস্থাপনার কারণেই এই সংকট। আমরা যেটা হচ্ছে যেখানে মালয়েশিয়ান অথরিটির সাথে দূতাবাসের মাধ্যমে লিয়াজোগ করা হচ্ছে, তারা চেষ্টা করছেন যাতে এই পেন্ডিং যে ভিসাগুলো সর্বশেষ ইস্যু করা হয়েছিল এমপ্লয়ার কর্তৃক, সেই লোকগুলোকে যদি আনার ব্যবস্থা করা হয়, আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে যাতে ম্যাক্সিমাম কর্মীরা এখানে আসতে পারে। শেষ দিন শুক্রবার ঢাকা কুয়ালালামপুর রুটে নিয়মিত 14টি ফ্লাইটে ৪,০৯৬ জন যাত্রী মালয়েশিয়া গেছেন। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশি ৩০,০০০ কর্মীকে পাঠানোর সময় বাড়াতে মালয়েশিয়া সরকারকে চিঠি দেয়া হলেও এখনও কোনো জবাব দেয়নি দেশটির সরকার। দুই দেশের মধ্যকার চুক্তির পর ২০২২ সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে প্রবেশ করেছেন প্রায় ৪,৭২,০০০ বাংলাদেশি শ্রমিক। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। নির্ধারিত ১০০ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে FWCMS প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সবশেষ সময়সীমা বেঁধে দেওয়া হয় ৩১ মে পর্যন্ত। এদিকে বাংলাদেশ থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট স্থানীয় সময় শুক্রবার রাত ১২টার পরে অবতরণ করে মালয়েশিয়ার বিমানবন্দরে। ওই বিমানে থাকা বাংলাদেশি কর্মীদের নির্বিঘ্নে ইমিগ্রেশন পাস দিয়ে তাদের প্রবেশ করতে দিয়েছে কুয়ালালামপুর কর্তৃপক্ষ। অন্যদিকে ৩১ মে শুক্রবার বাংলাদেশ থেকে অনেক কর্মী সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া হয়ে মালয়েশিয়ায় প্রবেশ করছেন। এক্ষেত্রে ইমিগ্রেশনের একটি সূত্র জানা যায়, কোনো কর্মী যদি তাদের স্ব দেশ থেকে ট্রানজিট অথবা সরাসরি ফ্লাইটে ৩১ মের ভেতরে তাদের দেশ ত্যাগ করে, তাহলে মালয়েশিয়ায় প্রবেশে তাদের কোনো বাধা নেই। এদিকে দুদেশের মধ্যকার চুক্তির পর ২০২২ সালের ৯ আগস্ট প্রথম দফায় ৫৩ জন বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের মাধ্যমে এই পর্যন্ত প্রায় ৪,৭২,০০০ বাংলাদেশি কর্মী দেশটিতে প্রবেশ করেছেন। যদিও এই চুক্তিতে প্রায় ৫,২৭,০০০ বাংলাদেশি কর্মীর ডিমান্ড লেটার ইস্যু করা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। চাহিদাপত্র থাকা বাংলাদেশে আটকা পড়া প্রায় ৩০,০০০ কর্মীকে পাঠানোর সময় বাড়াতে মালয়েশিয়া সরকারকে সম্প্রতি ঢাকার পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও কুয়ালালামপুরের পক্ষ থেকে এখনও কোনো জবাব দেওয়া হয়নি। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।
এয়ারবাস না বোয়িং, কোন কোম্পানির উড়োজাহাজ কিনছে বাংলাদেশ বিমান? বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও বহরে ভিন্নতা আনতে চায় বিমান। দ্বিতীয় ধাপের আর্থিক মূল্যায়নে এরই মধ্যে ইঙ্গিত মিলেছে এয়ারবাসের দিকে ভিড়ছে সংস্থাটি। তবে বাংলাদেশে এসে নিজেদের বিমান বিক্রির তদবির অব্যাহত রেখেছে বোয়িংয়ের উচ্চপদস্থ দল। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বাংলাদেশ বিমানের বহরে থাকা ২১টির মধ্যে ১৬টি রয়েছে বোয়িংয়ের। তাই যাত্রীদের নতুনত্ব দেয়া ও টেকনিক্যাল পরিসরে ভিন্নতা আনতে চায় বলাকা। তাই নজর রয়েছে ইউরোপীয় জায়ান্ট এয়ারবাসের দিকে, কিন্তু নিজেদের অবস্থান ছাড়তে নারাজ যুক্তরাষ্ট্রের বোয়িং। গত বছর জুড়েই ছিল সরকারের বিভিন্ন মহলে এয়ারবাস কেন্দ্রিক আলোচনা, কিন্তু কূটনৈতিক নানা চাপে আর্থিক ও বাণিজ্যিকভাবে লাভজনক কোন কোম্পানি তার সমীক্ষায় আর্থিক প্রস্তাবনা নেওয়া হয় দুই কোম্পানির কাছ থেকেই। টেকনিক্যাল কমিটির এয়ারবাসের দেয়া প্রস্তাবনা মূল্যায়ন রিপোর্টে জানুয়ারিতে বিমান দেখতে পায় এয়ারবাসের A350 মডেলের দুটি উড়োজাহাজ ও যন্ত্রাংশ কিনতে এবং প্রশিক্ষণে ব্যয় হবে প্রায় $100 কোটি, যা বাংলাদেশি টাকায় প্রায় 12,000 কোটি টাকা। এতে বড় ধরনের লোকসান হবে সংস্থাটির। কমিটির এই রিপোর্টের পর টনক নড়ে এয়ারবাসের। তারা বিক্রি মূল্য অর্ধেক কমিয়ে দেয়। এরপর এপ্রিলে আবার বৈঠকে বসে বিমানের কমিটি। এবার তারা বলে লাভজনক হবে এয়ারবাস। ওদিকে কাজ পেতে মরিয়া বোয়িং প্রথম প্রস্তাবেই বলে দেয় যে দামে এয়ারবাস দুটি বিমান দিবে সে দামে তারা 4টি বিমান দিবে। তবে বোয়িংয়ের কারিগরি ত্রুটি নিয়ে সম্প্রতি বিশ্বব্যাপী নানা প্রশ্ন ওঠায় তাদের প্রস্তাব মূল্যায়ন কমিটির কাছে পাঠানোই হয়নি, এমনটাই জানান বিমানের সদ্য বিদায়ী এমডি। 737 ম্যাক্স নিয়ে অনেকগুলো ঘটনা ঘটেছে, সুতরাং আমরা হুট করে তো একটা জিনিসের উপর আমরা এটা যেতে পারি না। বোয়িং হোক আর এয়ারবাস হোক, এয়ারবাসে যেমন আমরা ফ্রেটার নিই নাই, বোয়িংয়েরও আমরা যে কোনো প্রপোজাল আসলেই তো আমরা এটা ধরেন এটার উপর ইভ্যালুয়েট করতে পারি না। তবে এখনো হাল ছাড়েনি বোয়িং। সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি দেখা করে তাদের মধ্যে বোয়িংয়ের উচ্চ পদস্থ একজন কর্মকর্তাও ছিলেন। বিমানের বোর্ডের থেকে একটা শক্তিশালী এবং খুবই এফিশিয়েন্ট একটা টিম গঠন করে দিয়েছি, অ্যান্ড তারা ইভ্যালুয়েশন করছে। আমরা আশা করি খুব দ্রুততার সঙ্গে তারা ইভ্যালুয়েশন শেষ করবে। পর্যবেক্ষণ মহলের মতে বোয়িং কত দ্রুত তাদের কারিগরি দুর্বলতার দিকটি ঠিক করবে তেমনি রয়েছে কোন উড়োজাহাজের সুবিধা বেশি থাকবে। পাশাপাশি পোশাক শিল্পের নতুন বাজার সম্প্রসারণে কাদের উড়োজাহাজ বেশি ভূমিকা রাখতে পারবে, এই বিষয়গুলোই নতুন বিমান বাছাইয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সর্বোপরি সংশ্লিষ্ট দেশের সরকারগুলোর সাথে সম্পর্কের গভীরতার বিষয়টিও বিবেচনায় আসবে বলে ধারণা করছেন অভিজ্ঞ মহল। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ডলার সংকট, ব্যাংক ঋণের সুদ হার বাড়ার সঙ্গে বছর জুড়ে রয়েছে এনবিআরের হয়রানি। এমন নানা কারণে রপ্তানি বাজারে হিমশিম খেতে হচ্ছে বলে দাবি তৈরি পোশাক শিল্প মালিকদের। অবস্থার পরিবর্তনে বাজেটের উৎসে কর আবারও 1% থেকে কমিয়ে অর্ধেক করার দাবি জানিয়েছে বিজিএমইএ। আর বৈদেশিক মুদ্রা সংকট কাটাতে রপ্তানিমুখী খাতে কর সুবিধা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। বৈদেশিক মুদ্রা সংকট কাটিয়ে দেশের রিজার্ভ বৃদ্ধির যে কয়টি উপায় রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হাতিয়ার রপ্তানি আয়। আর বছরের পর বছর এই রপ্তানি আয়ের 80% বেশি যোগান দিচ্ছে তৈরি পোশাক খাত। দাম বৃদ্ধির পরও জ্বালানি ও ডলার সংকট, ভূরাজনৈতিক অস্থিরতা ও উন্নত দেশগুলোর ব্যয় সংকোচন নীতি, সম্প্রতি ব্যাংক ঋণের লাগামহীন সুদহার বৃদ্ধি ও কর আদায়ের নামে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের বৈরী আচরণে কতটা ভালো আছে এই খাতটি? সরকারের বিভিন্ন পর্যায়ের বৈঠকে অসহায়ের মতো আনুষ্ঠানিকভাবে সেই চিত্র তুলে ধরেছেন পোশাক শিল্প সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। আইন আছে, কিন্তু যখন যোগাযোগ করা হয় তখন আইনে আর বাধা থাকে না, তখন সব ঠিক হয়ে যায়। কিন্তু যোগাযোগ না করলেই দেখা যাচ্ছে যে তারা হয়রানির শিকার হয়। এই অবস্থায় চীন ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতায় ক্রমবর্ধমান চাপে পড়া খাতটির উৎসে কর কমাতে আসছে বাজেটে সরকারকে পাশে চান উদ্যোক্তারা। এক্সপোর্টের উপরে 1% মানে হলো আমার প্রফিটের উপরে অলমোস্ট 20%-এর মতো। কোনো ক্ষেত্রে দেখা গেছে ওই বিজনেসটাতে হয়তো আমার প্রফিটই নাই। এটা আসলে আমাদের জন্য খুব বার্ডেন হয়ে যায়। সো এটাকে আমরা বলবো 0.25%-এ নামিয়ে নিয়ে আসতে। অন্যদিকে দাতা সংস্থা থেকে ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেয়ে পোশাক শিল্পে কর সুবিধা দিয়ে রপ্তানি আয় বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এমন কোনো জায়গা নাই যেখান থেকে আমরা ঋণ করছি না আমাদের এই ফরেন কারেন্সির জন্য। তো এই অবস্থায় যদি আমাদের রপ্তানিকারকরা কিছুটা সুবিধা পান, বিশেষ করে এই উৎসে করের ক্ষেত্রে, এবং একই সঙ্গে তাদের যে সমস্ত অন্যান্য সুযোগ সুবিধা আছে যেটা কিছুটা কমানো হয়েছে আসলে এই জানুয়ারিতে, কিন্তু তারপরেও যতটা সম্ভব আমাদের যে বিশেষ করে WTO এর আন্ডারে যে সমস্ত ফ্যাসিলিটি সুযোগ আছে
মানে এলডিসি গ্র্যাজুয়েশনের আগ পর্যন্ত সেই সুযোগ সুবিধা যতটা পারা যায় আসলে যদি দেওয়া সম্ভব হয় তাহলে দেওয়া উচিত। 2022-23 অর্থ বছরে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের উৎসে কর দ্বিগুণ বাড়িয়ে 1% করে সরকার, যা বহাল রয়েছে চলতি অর্থ বছরও। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সিলেট শহরে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। সিলেট বিভাগের সবচাইতে বড় অভিজাত এলাকা এই শাহজালাল উপশহর। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের এই উপশহরে 8টি ব্লক আছে এবং 8টি ব্লকেরই আমার পিছনে যে এরকম পানি দেখা যাচ্ছে প্রায় এরকম দশার মধ্যে আছে। এই এলাকার মানুষেরা একেবারে যাকে বলে বিপর্যস্ত অবস্থার মধ্যে থাকে। শুধুমাত্র এই বছর নয়, প্রতিটি বছর শুধুমাত্র সুরমা নদীর পানি বাড়তে থাকলে তাদের এই এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এই সুরমা নদীর পানি গত দুদিন থেকে বিপদসীমার সামান্য উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, 9 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই বিপদসীমা উঠার আগেই সুরমা এই এলাকায় পানি প্রবেশ করেছে, যার কারণে এই এলাকার পানি কোনোভাবেই নামছে না। এ থেকে পরিত্রাণের জন্য সুরমা নদী খননের প্রতি গুরুত্ব দিয়েছিল। 2022 সালে যখন এই উপশহর পুরো একতলা পানির তলে তলিয়ে গিয়েছিল, পানির নিচে তলিয়ে গিয়েছিল, তখন সুরমা নদী খননের একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। 50 বছরের ইতিহাসে এটি প্রথম, কিন্তু পরবর্তীতে থেমে যায় সেই সুরমা নদী খনন। এই কিছু সময় আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সিলেট 1 আসনের সংসদ সদস্য ডক্টর একে আব্দুল মমিন আমাদেরকে বলেছে যে সেই খননের আবার উদ্যোগ তিনি নিতে যাচ্ছেন এবং একমাত্র বিকল্প সিলেট নগরীকে যদি পানিমুক্ত রাখতে হয় একমাত্র নদী খনন ছাড়া আর কোনো বিকল্প নেই। আপনারা দেখতে পাচ্ছেন উপশহর এলাকার এই যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে উপশহর এলাকার একটি ভ্রাম্যমাণ বাজার রয়েছে। এই বাজারটি পুরো পানির নিচে তলিয়ে গেছে। কিছু কিছু দোকান তারা ব্যবসা করছে, অন্যান্য দোকানগুলো বন্ধ করে তারা রেখেছে। কারণ হচ্ছে কি পানিতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে এইভাবে ব্যবসা করা সম্ভব নয়। এই মুহূর্তে যদি আমি নদীর খবর বলি যে সুরমা এবং কুশিয়ারা 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাটে সুরমা নদী 85 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সিলেটে 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কুশিয়ারা নদী অমলশীতে 194 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং শেওলাতে মাত্র 9 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সব কিছু মিলে একেবারে বলা যায় বিপর্যস্ত অবস্থার মধ্যে সিলেটের মানুষ রয়েছেন এবং বিশেষ করে গোয়েনঘাট, জৈন্তা এবং কোম্পানিগঞ্জে যে বড় ধরনের আকস্মিক বন্যায় বিধ্বস্ত হয়ে গিয়েছিল, সেখানে ঘরবাড়ি একেবারে বিপর্যস্ত অবস্থা রয়েছে, পথঘাট একেবারে বিপর্যস্ত অবস্থা রয়েছে। মোটামুটি এই ছিল সিলেটে আকস্মিক বন্যায় যে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হচ্ছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে তার সবশেষ খবর। এ যেন মহাপাপের নামমাত্র শাস্তি। সরকারি জমি ব্যক্তিগত দেখিয়ে ক্ষতিপূরণ বাবদ 7,35,00,000 টাকা হাতিয়ে নিয়েছেন জ্যেষ্ঠ সহকারী সচিব প্রমথ রঞ্জন ঘটক। এমন কাণ্ড ঘটিয়েছেন, তাও আবার পদ্মা সেতু প্রকল্পে। বিস্ময়কর হলো, গুরুতর এই অপরাধ প্রমাণিত হওয়ার পরও 3 বছরের জন্য পদাবনতির শাস্তি দিয়ে দায় সেরেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সুমন আহমেদের ছবিতে আতিকুর রহমান তামালের রিপোর্ট। স্বাধীনতার পর বাংলাদেশের জাতীয় অর্জন কি কি, এমন প্রশ্নের উত্তরে নিশ্চয়ই শুরুর দিকেই থাকবে পদ্মা সেতুর নাম। দেশি বিদেশি ষড়যন্ত্র, কল্পিত অভিযোগ তুলে বিশ্বব্যাংকের সরে যাওয়ার পরও স্বপ্ন সেতুর সংযোগ ঘটে নিজেদের টাকায়। তাই পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয়, এটি বাঙালির হার না মানার প্রতীকও বটে। অহংকারের সেই প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতির প্রমাণ পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত রিপোর্ট বলছে, পদ্মা সেতু প্রকল্পের জন্য মাদারীপুরের শিবচর উপজেলার মাগুরখণ্ডে বেশ কিছু জমি অধিগ্রহণ করা হয়। 2020 সালের জুন থেকে 21 জুন পর্যন্ত মাদারীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ছিলেন প্রমথ রঞ্জন ঘটক। তিনি জেলা প্রশাসকের মৌখিক নির্দেশ অমান্য করে সেই এলাকার খাস জমিকে অধিগ্রহণ দেখিয়ে 5 জনের নামে 7,35,00,000 টাকার চেক ইস্যু করেন। শুধু তাই নয়, ইস্যুকৃত চেকগুলোর ক্ষমতাপত্র সম্পাদন 2021-এর 11 জুলাই হলেও এই কর্মকর্তা পেছনের তারিখ দেখিয়ে চেকগুলো স্বাক্ষর করেন, কারণ মাদারীপুরে তার শেষ কর্মদিবস ছিল ওই বছরের জুন পর্যন্ত। অপকর্মের শাস্তি হিসাবে আগামী 3 বছরের জন্য প্রমথ রঞ্জন ঘটককে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে পদাবনতি করে সহকারী সচিব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শাস্তির কারণে 6ষ্ঠ গ্রেডে থাকা এই কর্মকর্তা 9ম গ্রেডের বেতন ভাতা পাবেন, তবে 3 বছর পর আবার বহাল হবেন আগের পদেই। শাস্তির এমন উদাহরণ রীতিমতো অবাক করার মতো। বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকায় সহকারী পরিচালক পদে আছেন এই কর্মকর্তা। অন্তত 2 সপ্তাহ ধরে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও দেখা দেননি তিনি।
অবশেষে জামুকার মহাপরিচালকের নির্দেশে তিনি সাক্ষাৎ করার সুযোগ দেন সময় সংবাদকে। জানতে চাই যে 5 ব্যক্তির নামে 7,35 লাখ টাকা চেক ইস্যু করা হয়েছিল, সেই টাকার গন্তব্য কোথায় ছিল। যারা যে 5 জন ব্যক্তির নামে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাদের নামেই চেক হয়েছে। সো তাদের কাগজপত্র আমি যখন দিয়েছি আমার অবস্থান থেকে যতটুকু যাচাই বাছাই করা প্রয়োজন আমি যাচাই বাছাই করে ওই 5 জনকেই চেক দেওয়া হয়েছে। সাবেক আমলার মতে এমন শাস্তি অপরাধ কমাতে সহায়ক হবে না। অভিযোগটা ভেরি সিরিয়াস। এইসব ক্ষেত্রে অফিসারদের আসলে চাকরিতে রাখা উচিত না। এটা একটা ব্যাড মেসেজ যায় যে আপত্তিকর কিছু করলেও পার পাওয়া যায়। এদিকে এমন গুরুতর অভিযোগে লঘুদণ্ড দেওয়া হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ সচিবালয়ের একাধিক সিনিয়র সচিব। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। খুলনা মোংলা নতুন রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলো আজ। সপ্তাহে 6 দিন একটি করে রেল চলবে এই রুটে। সকাল 10টার পর বেনাপোল স্টেশন থেকে 549 জন যাত্রী নিয়ে ছেড়ে যায় বেতনা এক্সপ্রেস ট্রেনটি। এরপর খুলনায় নবনির্মিত ফুলতলা স্টেশনে যাত্রা বিরতি শেষে পুনরায় যাত্রী নিয়ে মোংলা স্টেশনের দিকে রওনা দেওয়ার কথা আছে। সেখানে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে খুলনা মোংলা নতুন রেলপথ যাত্রার। রেলপথটি চালু হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা। এই মুহূর্তে খুলনার ফুলতলা রেল স্টেশনে আছেন রিপোর্টার আব্দুল্লাল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। অবশেষে প্রায় 1 যুগ ধরে নির্মিত খুলনা মোংলা রেলপথটি বাণিজ্যিকভাবে ট্রেনে যাত্রী নিয়ে আজ থেকে যাত্রা শুরু করবে। এরই মধ্যে বেনাপোল থেকে ট্রেনটি ছেড়ে এসেছে এবং আমরা যতদূর খবর পেয়েছি দুপুর 12টা নাগাদ খুলনার ফুলতলা রেল স্টেশনে এসে পৌঁছবে এই ট্রেনটি এবং আজ থেকে কিন্তু প্রতিদিন একবার করে বেনাপোল থেকে যাত্রা শুরু করে এটি খুলনার ফুলতলা হয়ে বেশ কয়েকটি স্টেশনে যাত্রা বিরতি করে এটি আবার মোংলায় পৌঁছাবে। 91 কিলোমিটার এই রেলপথটির যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে প্রকল্প সংশ্লিষ্টরা আমাদের জানিয়েছেন। এরই মধ্যে রেল স্টেশনে কিন্তু আমরা যাত্রী দেখতে পাচ্ছি, প্রচুর যাত্রী আসলে এখানে এসেছেন খুলনার আশেপাশে থেকে বিভিন্ন স্থান থেকে যারা মোংলায় যাবেন এমন অনেক যাত্রী কিন্তু স্টেশনে ভিড় করেছেন এবং তারাও কিন্তু রেল ট্রেনটি আসলে কখন এসে পৌঁছবে সে অপেক্ষা করছেন। একটু বলে রাখি এই 91 কিলোমিটার রেলপথটি কিন্তু ভারত সরকারের ঋণ সহায়তা চুক্তির আওতায় নির্মিত হয়েছে এবং এখানে রূপসা নদীর উপর 5.13 কিলোমিটার একটি দীর্ঘ রেল সেতু রয়েছে। এছাড়া কিন্তু বেশ কিছু কালভার্ট রয়েছে এবং বেশ কিছু ছোট ব্রিজও রয়েছে। সবকিছু মিলিয়ে এটি কিন্তু 2010 সালে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয় এবং 2023 সালের এটি কাজ শেষ হয় এবং 2023 সালে কিন্তু এটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং আজ কিন্তু এটি দুপুর 12টায় খুলনা ফুলতলা স্টেশনে পৌঁছানোর পর এটি মোংলা পৌঁছতে দুপুর 1:30 বাজবে এবং সেখানে কিন্তু একটি ছোট্ট আনুষ্ঠানিকতা রয়েছে। সেই আনুষ্ঠানিকতা শেষ করার পরে কিন্তু ওই ট্রেনটি আবার মোংলার উদ্দেশ্যে ফিরে আসবে এবং এটি কিন্তু প্রতিদিন একবার যাতায়াত করবে। এখানকার যারা যাত্রী রয়েছে তারা কিন্তু আমাদের কাছে বলেছেন তারা কিন্তু আসলে উচ্ছ্বসিত এই বেনাপোল থেকে মোংলা পর্যন্ত, বিশেষ করে খুলনার যাত্রীরা যারা খুলনা থেকে মোংলা পর্যন্ত যেতে চান এবং মোংলায় যারা আসলে বিভিন্ন রকমের যারা আসলে যাত্রী রয়েছেন যারা মোংলা বন্দরে কাজ করেন, মোংলা ইপিজেডে কাজ করেন, এমন অসংখ্য মানুষ কিন্তু প্রতিদিন সকালে খুলনা থেকে মোংলা যেতে পারবেন এবং মোংলা থেকে কাজ শেষে ফিরে আসতে পারবেন। এই কারণে আসলে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তারা আসলে বলছেন যে এটি কিন্তু আরো যদি প্রতিদিন একটি ট্রেন যায় এবং এই ট্রেনের সংখ্যা যদি আসলে বাড়ানো যায় সেটি কিন্তু আসলে তাদের জন্য আরো ভালো হবে। অন্যদিকে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন যে প্রতিদিন এখান থেকে যে ট্রেনটি যাবে সেটি সর্বোচ্চ তারা 80 কিলোমিটার গতিবেগে যাবে এবং 80 কিলোমিটার বেগে যাবে এবং এই ট্রেনটি কিন্তু আমরা যদি বলি যে একটি ট্রেন আমরা এখানে দেখছি, যদিও এটি আসলে মোংলা ট্রেন নয়, এই রেলপথ দিয়ে আসলে পুরনো যে ট্রেন আসে সেই ট্রেনটি আসলে এই রেলপথের অন্য যে ট্রেন সেই ট্রেনটি এখান থেকে যাচ্ছে এবং কিছু সময় পরে কিন্তু এই পথে এই ট্রেনে ঢুকবে অন্য একটি বেনাপোলের থেকে যেটি আসবে সেই ট্রেনটি কিন্তু কিছু সময় পরে ঢুকবে। একটু বলে রাখি এই পুরো যে রেলপথটি রয়েছে এটি কিন্তু ভারত সরকার ঋণ সহায়তা চুক্তির আওতায় নির্মিত হয়েছে এবং এখানকার যারা প্রকল্প সংশ্লিষ্ট তারা আসলে বলছেন যে এই ট্রেনটিতে আসলে যাতে আসলে ভবিষ্যতে
বাড়ানো যায়, একটির থেকে বেশি বাড়ানো যায়, সেটি কিন্তু আসলে তারা সেই কথা বলছেন। পাশাপাশি এই রেলপথটি কিন্তু মোংলা বন্দর ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনা জাগাবে এবং এ কারণে কিন্তু এখানকার যারা ব্যবসায়ী তারাও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যদিও এখনো পণ্যবাহী ট্রেন চালানোর কোনো সূচি এখনো চূড়ান্ত হয়নি, প্রকল্প সংশ্লিষ্ট বলছেন যে দ্রুত আসলে পণ্যবাহী ট্রেন চালানোর তারা চেষ্টা করবেন। তো আমার কাছে এই ছিল খুলনার ফুলতলা থেকে নবনির্মিত খুলনা মোংলা রেলপথের রেল চলাচলের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনার ফুলতলা রেল স্টেশনে। চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো গ্রিন ইয়ার্ডে পরিণত হওয়ায় কাটার জন্য জাহাজ পাঠাতে আগ্রহী হচ্ছেন বিদেশি জাহাজ মালিকরা। এতে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বঙ্গোপসাগর উপকূলে 60-এর দশকে গড়ে ওঠা শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে বছরে রাজস্ব আদায় 1200 থেকে 1500 কোটি টাকা। 60 থেকে 70,000 মানুষের কর্মসংস্থানের পাশাপাশি দেশের 350 ছোট বড় স্টিল রিরোলিং মিলের স্ক্র্যাপ বা কাঁচামালের যোগান দেয় এই শিল্প। শিপ রিসাইক্লিং ইয়ার্ডের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে শুক্রবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলের নন গ্রিন ক্রিস্টাল শিপার্স লিমিটেড পরিদর্শন করেন আইএমও মহাসচিব। Now at IMO we will continue to support countries like Bangladesh, in particularly with the SenseRec project that we have. আন্তর্জাতিক হংকং কনভেনশন অনুযায়ী 2025 সালের মধ্যে সবগুলো ইয়ার্ড গ্রিন করার কথা। তবে ইয়ার্ড মালিকরা জানান আর্থিক সংকটের কারণে 2030 সালের আগে পুরোপুরি গ্রিন করা সম্ভব নয়। এখন তো 10-12টা প্রসেসিং আছে, আমরা একটা টাইম বাড়ার জন্য একটা পিটিশন দিচ্ছি। আশা করি ওরা প্রসেসিং আছে, আশা করি 25 সালের মধ্যে অনেক হয়ে যাবে। ইয়ার্ড হিসেবে আমরা কনভার্ট করতে যাই, এটা প্রায় 40 থেকে 50 কোটি টাকা ব্যয় হয়। তো অনেকের পক্ষে অ্যাট এ টাইম এতগুলো টাকা ইনভেস্ট করা পসিবল নাও হতে পারে। এটা একটা বিগ চ্যালেঞ্জ। বিশ্বের 30 থেকে 35% জাহাজ ভাঙা হয় চট্টগ্রামের 150-র মতো শিপ রিসাইক্লিং ইয়ার্ডে। 60-এর দশকে আটকাপাড়া গ্রিকের একটি জাহাজ ভাঙ্গার মাধ্যমে শুরু করে এই জাহাজ ভাঙ্গা শিল্পের যাত্রা। যদিও শ্রমিকদের নিরাপত্তা এবং পরিবেশ নিয়ে ছিল বহির্বিশ্বে নানা সমালোচনা, তারপরও সব সমালোচনাকে পেছনে ফেলে দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই জাহাজ ভাঙ্গা শিল্প। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। লিচুর শহর দিনাজপুরে উঠতে শুরু করেছে সব ধরনের লিচু। চায়না 3, বেদানা, মাদ্রাজি, বোম্বাই, হারিয়া সহ সুস্বাদু ফলে ছেয়ে গেছে বাজার। দাম চড়া থাকলেও বেশিতেই কিনছেন ক্রেতারা। লিচুর রাজ্য দিনাজপুর। স্বাদের রসে অতুলনীয় ফলটির বেচা কেনায় জমজমাট শহরের নিউ মার্কেট বাজার। হরেক রকমের টুকটুকে লাল রঙের লিচুতে ভরপুর বাজার। চায়না 3, বেদানা, মাদ্রাজি, বোম্বাই, হাড়িয়া, কাঠালি সহ নানা বাহারি নাম। জিভে জল আনা এসব লিচু বিক্রি হচ্ছে প্রকারভেদে প্রতি 300 থেকে 1200 টাকা পর্যন্ত। মাদ্রাজি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়, বেদানা 700 থেকে 900 টাকায়, বোম্বাই 300 থেকে 320 টাকায় এবং সবচেয়ে বেশি দামে চায়না 3 বিক্রি হচ্ছে 900 থেকে 1200 টাকায়। মাসব্যাপী দাবদাহ আর ঘূর্ণিঝড়ে লিচুর ব্যাপক ক্ষতি হওয়ায় প্রভাব পড়েছে দামে। তবুও চড়া দরেই কিনছেন ক্রেতারা। কেউ কিনছেন ব্যবসার জন্য, কেউ আত্মীয় স্বজন পরিবারের জন্য। অনেক লিচু দেখতে পাচ্ছি, কিন্তু এখানে অনেক দাম। বেদানাটা আমরা দিচ্ছি 600 থেকে 700 টাকার মধ্যে, চায়না 3টা দিচ্ছি 900 থেকে 1100 টাকার মধ্যে। ওয়েদার কারণে সব লিচু জ্বলে গেছে। বর্তমান লিচুর বাজার খুবই হাই চড়া। এবার দিনাজপুরে 5780 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 35,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। প্রযুক্তির অবাধ উৎকর্ষের যুগেও লাইনে দাঁড়িয়ে ব্যাংকে ফি জমা দিতে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ভোগান্তি এড়াতে ই ব্যাংকিং ব্যবস্থা চায় শিক্ষার্থীরা। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মেহেরিন রিনি। কেউ ভর্তি ফি দিতে, কেউ বা পরীক্ষার ফি জমা দিতে ব্যাংকে লাইনে দাঁড়িয়ে। ছোট এই কক্ষে তিল ধারণেরও ঠাঁই নেই, অথচ সেই কক্ষে টাকা জমা দিতে হুমড়ি খেয়ে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। আধুনিক প্রযুক্তির এই সময়েও এমন হুড়োহুড়ি করে ফি জমা দেওয়া নিয়ে অতিষ্ঠ তারা। অন্যান্য ইউনিভার্সিটিতে এরকম সিস্টেম নেই, ওদের টাকাগুলো সব অনলাইনের মাধ্যমেই পে করা হয়, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে আমরা ক্লাস বাদ দিয়ে এসে লাইন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বা ভর্তির টাকা বলেন বা অন্যান্য যে কোনো টাকা আমরা জমা দিচ্ছি। অ্যানালগ পদ্ধতিকে বাদ দিয়ে এটা যদি ডিজিটাল করা যায় তো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো আর কি। বাংলাদেশ যেহেতু ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশের শব্দটা আছে কি না এই বিশ্ববিদ্যালয়ে আমার সন্দেহ। ভর্তি পরীক্ষার রেজাল্ট, টাকা জমা দেওয়া সকল কিছুই অ্যানালগ পদ্ধতি।
ভর্তি কিংবা পরীক্ষার মৌসুমে এই ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থীদের একসাথে ভিড় জমাতে হয় ছোট এই ব্যাংকটিতে। এতে একদিকে সময়ের অপচয়ের পাশাপাশি লাইনে দাঁড়াতেও হিমশিম খেতে হয়। যেখানে ই-ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে খুব সহজেই ঘরে বসে ফি পরিশোধ করা যায়, সেখানে সনাতন পদ্ধতিতে ভিড় জমানো নিয়ে অসন্তুষ্ট তারা। এই বিষয়ে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ চান তারা। ব্যাংকের যে বিষয়টা, এটা আমি অবশ্যই আমার উপাচার্য মহোদয়ের সাথে আলাপ করব। চট্টগ্রাম শহরের যে ব্যাংকগুলো আছে সবগুলোকে এটার আওতায় আনা যায় কিনা, স্টুডেন্টরা সব জায়গায় যে কোনো জায়গায় টাকাটা জমা দিতে পারবে কিনা, সেটা করা যায় কিনা, সেটা স্যারের সাথে আলাপ করে আমরা জানাতে পারবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৭,০০০ শিক্ষার্থীর ফি পরিশোধের জন্য রয়েছে শুধুমাত্র একটি ব্যাংক। মেহেরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ ২০২৩-এর আয়োজন। রাজধানীর একটি হোটেলে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবি আয়োজিত এই অনুষ্ঠানের ৫ বিজয়ীর প্রত্যেকে পান ১০ লাখ টাকার শিক্ষা বিমা। ৬ বা এর কম বয়সী শিশুদের জন্য প্রতিষ্ঠানটি ২০০৪ সাল থেকে এই আয়োজন করে আসছে। এ পর্যায়ে শেষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সর্বস্ব দিয়েও মালয়েশিয়া যেতে ব্যর্থ ৩০,০০০ বাংলাদেশি। এজেন্সির পকেটে ১৫০০ কোটি টাকা। আটকে পড়া শ্রমিকদের পাঠাতে ঢাকার চিঠির জবাব নেই কুয়ালালামপুরে। এয়ারবাস না বোয়িং, কোনটিকে বেছে নেবে বাংলাদেশ? চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। দ্বিতীয় ধাপের মূল্যায়নে এগিয়ে ইউরোপীয় কোম্পানি, তদবিরে ঢাকায় বোয়িংয়ের প্রতিনিধি। এবং এনবিআরের হয়রানি সহ বহুমুখী সংকটে জর্জরিত তৈরি পোশাক শিল্প। বাজেট উৎসে কর কমানোর দাবি। ডলার সংকট কাটাতে রফতানিমুখী খাতে কর সুবিধা বাড়ানোর পরামর্শ। এই ছিল এ সময় বাণিজ্যে। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন ছোঁয়া খন্দকার। ধন্যবাদ মৌটুসী। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।